সাবস্ক্রাইব করুন কেশপুর নিউজ আর সব সময় থাকুন খবরে। আমরা আছি জনগণের সাথে, জনগণের পাশে। সবার ছোট বড় রাস্তা মঞ্চ বলে কিছু হয় না। এই আপনারা এই যে দাঁড়িয়ে রয়েছেন, এই মঞ্চ ছাড়া যে একটা সভা করছি, এটাতে মনে হচ্ছে আমি আপনাদের বাড়ির দাওয়ায় বসে একটা আলোচনা করতে এসেছি। এটা আর অনেক বেশি প্রিয়, অনেক বেশি মনের কাছে। শিউলিদি এতক্ষণ বক্তব্য রাখলেন, শিউলিদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার আপনাদের এখানে প্রার্থী করেছেন। দেখুন, আমি মিছিলটায় হাঁটছিলাম, আমার সামনে একজন ঠাকুমা বেশ এমন তেরে হাঁটছিলেন না, দেখলে মনে হবে না ঠাকুমা 55 না 65 গো। আমি ভাবছিলাম 25, আমার চেয়ে জোরে দৌড়াচ্ছে। তার পাশের একজন জেঠিমা বলছে এতক্ষণ লাগলো কেন? আপনাদের এখানে এত বড় বড় রাস্তা না, কোথা দিয়ে কোথায় ঢুকে পড়েছিলাম খুঁজে পাইনি, তো তাই জন্য একটুখানি সময় লাগলো আসতে আর কি। এখন বিষয়টা হচ্ছে পারমিশনের একটু ব্যাপার আছে জানেন ভোটের আগে। তো সেই পারমিশনের জন্য অনেক সময় অনেক কিছুর পারমিশন পাওয়াও যাচ্ছে না, আপনারা সবই বুঝতে পারছেন। আবার অনেক জায়গায় যেগুলো পারমিশন পাওয়াও যাচ্ছে, এত আগে আগে জানানো হচ্ছে যে অ্যারেঞ্জ করার মতো টাইম থাকছে না। আমি বলছি তা সত্ত্বেও এই কয়েক ঘন্টার ব্যবধানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এই আপনাদের যে বুথের প্রোগ্রামে শুধু কয়েকটা কথা বলি মায়েরা, ওরা যে ডবল ইঞ্জিন বলছে না, ডবল ইঞ্জিন মানে কি জানেন? বলছে দিল্লিতে তো বিজেপির মোদীর সরকার আছে, রাজ্যেও মোদীর সরকার আনতে হবে। এই ডবল ইঞ্জিন কি? আপনি তো একটা ইঞ্জিন দেখে আগে দেখবেন ওটা ভালো কিনা, তারপরে তো এইখানের ইঞ্জিন করবেন। ওই ইঞ্জিনটা কেমন ইঞ্জিন দেখুন, ছুটতে ছুটতে দিল্লি থেকে এসে সোজা আপনার রান্নাঘরে ধাক্কা মেরেছে। কি করে ধাক্কা মেরেছে? গ্যাসের দাম 900 টাকা, কিনছেন তো মায়েরা? 900 টাকা গ্যাসের দাম। শুধু তাই নয়, আগে গ্যাসের ভর্তুকির টাকাটা ব্যাংকে দিত মোদী সরকার, এখন ভর্তুকির টাকাটা আর পাঠায় না। পাঠায়? যাদের বাড়িতে গ্যাস আছে বলুন তো, পাঠায় না। এবার গ্যাসটা তো জ্বালালেন, তারপরে উনুন রাখলেন, গ্যাস বাদ দিয়ে উনুনের উপরে কড়াইটা বসালেন। একটা ডিম ভাজাও যদি করতে হয় সর্ষের তেল ঢালতে হয়। সর্ষের তেলের দাম 170 টাকা কিলো। ঠিক বলছি না ভুল বলছি বলবেন তো? তারপরেও আপনার কাছে যেইটুকু পয়সা বাড়ছে 50 টাকা 60 টাকা, আপনি ভাবছেন ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমাবো। মোদিজি তো বলেছিল জনধন যোজনা, সবাই গিয়ে খুলে ফেলেছিল। জানেন আমার মা কি বলেছিল? যখন মোদিজি বললো জনধন যোজনায় জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা যাবে, আমার মা বললো বাবু এই ফাঁকে খুলে নে। আমি বললাম কেন? বলে মোদিজি মনে হয় এই অ্যাকাউন্ট গুলোতেই 15 লাখ টাকা করে দেবে। আমার তো কি আনন্দ হয়েছে, বাহ এত তো ভালো। মা বলছে দেখ তোর দিদি তুই আমি আর তোর বাবা 4 জন 15 লাখ টাকা করে, মানে 60 লাখ। আরে জীবন তৈরি হয়ে গেল। ঠিক খুলেন অ্যাকাউন্ট, আর গিয়ে তো 4 জন অ্যাকাউন্ট খুলে নিলাম। এবার খোলার পর 15 লাখ টাকার আশায় বসে আছি মোদিজি পাঠাবে। শুধু তো বসে থাকবো না, মা 500 টাকা রাখলো, আমি 700 টাকা রাখলাম, বাবা 1000 টাকা রাখলো। বাবা দেখি টাকা পাঠানো তো দূরের কথা, উল্টে যে টাকাগুলো রেখেছিলাম ওখান থেকে মোদিজি বিভিন্ন কারণে ফাইন কেটে নিল। দেখিনি ভাই, আমার ব্যাংকে আমি রেখেছিলাম 500 টাকা, 1.5 মাস পরে গিয়ে দেখি 350 টাকা পড়ে আছে, 150 টাকা ধার। আমি বললাম ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ব্যাংকের লোকটাকে জিজ্ঞেস করলাম দাদা টাকা কোথায় গেল, কেন কাটা হয়েছে? ব্যাংকের ম্যানেজার বললো যান মোদিজিকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি কি থোড়ি গুজরাটে মোদিজির কাছে জানতে যাবো কেন কেটেছেন কি করেছেন ওইটা নিয়ে? তাহলে এটা হচ্ছে ওদের একটা ইঞ্জিনের অবস্থা, যেখানে আপনার ব্যাংকের টাকা হজম করে দিচ্ছে, আপনার থেকে বেশি দামে গ্যাস কিনতে বাধ্য। এই গ্যাসের দাম বেড়েছে কেন জানেন? আপনি 900 টাকায় গ্যাস কিনছেন, আর আপনি যত বেশি দামে গ্যাস কিনছেন ওই টাকা দিয়ে মোদিজি 4টে শুভেন্দু 5টা রাজীব ব্যানার্জি কিনছে। বুঝতে পেরেছেন? আর এই টাকাটাই আপনাদের দিতে আসবে ভোটের আগে। ভোটের আগে 5,000 10,000 টাকা করে দেবে, কিন্তু বাড়ি বাড়ি দেবে, এটা সাবধান থাকুন। আপনাদের এখানে ভোট হচ্ছে 1 তারিখ, তো 1 তারিখে ভোট মানে 30 তারিখই পাবেন রাত্রিবেলা বিজেপির নেতারা এসে দেখবেন গোলাপি 4টে সুন্দর 2000 টাকা চকচকে নোট হাতে দিয়ে বললো মা পদ্ম ফুলে কিন্তু ভোটটা দিও। আপনারা কিন্তু মায়েরা ফিরিয়ে দেবেন না কেউ, হ্যাঁ সবাই ওটা নিয়ে নেবেন, কারণ ওটা আপনাদেরই তো টাকা, আপনাদের ঘাড় ভেঙেই উসুল করেছে। ওই যে টাকাটা নেবেন কি করবেন শুনুন, ভোটের আগের দিন কষিয়ে খাসির মাংস রান্না করবেন, গোটা পরিবার মিলে কবজি ডুবিয়ে খাবেন। তার পরের দিন সকালবেলা যখন ভোট দিতে যাবেন বিজেপি নেতাদের বলে যাবেন হ্যাঁ চিন্তা করুন পদ্ম ফুলেই দেবো। গিয়ে চটঘেরা জায়গাটায় গিয়ে একটা আগের দিনের খাসির মাংস জোরে ঢেকুর তুলবেন, আর ঢেকুরটা তুলে পিপ করে জোড়া ফুলটা টিভি দিয়ে চলে আসবেন হাসতে হাসতে, আর মনে মনে বলবেন মমতা দিয়ে আরেকবার। কারণ আপনার টাকা দিয়ে আপনাকে ঘুষ দিতে আসছে, তাই আপনি টাকাটা ফিরিয়ে দেবেন না, আপনি টাকাটা অবশ্যই রাখবেন। এই দলটা এভাবে সর্বনাশ করছে, আর আমাদের থেকে একটার পর একটা নেতা কিনে নিয়ে যাচ্ছে। ভাবছে যে নেতা ভাঙিয়ে নিয়ে গিয়ে তৃণমূলকে দুর্বল করা যাচ্ছে। বলুন তো তৃণমূল কংগ্রেসের নেতাদের গুরুত্ব আছে? না, আমরা আজ আছি কাল নাই। ওপরে আছে মমতা ব্যানার্জি,
আর নিচে আছে আমার এই ঠাকুমার মতো তেজস্বী তৃণমূল কংগ্রেস কর্মী। মাঝখানে আমরা আজকে থাকবো না, আজকে একটা দেবাংশু চলে যাবে, কালকে মমতা ব্যানার্জি বাজার থেকে আরেকটা দেবাংশুকে ধরে এনে বসিয়ে দেবে, আপনারা তাস কথাও শোনার জন্য হাততালি দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়বেন। অর্থাৎ দিদি আছে আর কর্মী আছে, মাঝখানে আমাদের কোনো গুরুত্ব নাই। তাই আমাদেরকে যদি 50 কোটি টাকা দিয়েও কেনে না, বিজেপির একটা ভোট আসবে না, কারণ তৃণমূলের নেতা বিক্রি হয়, তৃণমূলের কর্মীদেরকে কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না, তৃণমূলের কর্মীরা বিক্রি হয় না। আর সেই কর্মীরাই এবার গোটা রাজ্যে লড়বে, এই শক্তির বিরুদ্ধে লড়বে। আপনারা জানেন এটা এসসি সংরক্ষিত সিট না, আপনাদের এখান থেকে একটা রাজ্য, তারপরে রাজ্য, তারপরে রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নাম শুনেছেন তো সবাই, উত্তরপ্রদেশ? জানেন ওখানেও বিজেপি বলেছিল ডবল ইঞ্জিনের সরকার, ওরা বিজেপিকে জিতিয়ে দিয়েছিল। তাহলে কি দিল্লিতে মোদী, উত্তরপ্রদেশে যোগী, দুই জায়গাতেই বিজেপি। উত্তরপ্রদেশে কি হয় জানেন? আমাদের একটা বোন ছিল হাতরাস বলে একটা জায়গা, ওই বোনটা সকালবেলা গরু চড়াতে বেরিয়েছিল, বিজেপির কর্মীরা মিলে বোনটাকে গণধর্ষণ করলো। তারপরে কি করলো জানেন? গণধর্ষণ করার পর বোনটার শিরদাঁড়াটা ভেঙে দিল। তারপরে কি করলো জানেন? বোনটা যেন সাক্ষী দিতে না পারে বিজেপির কর্মীরা রেপ করেছে, কাঁচি দিয়ে বোনটার জিভটা কেটে দিল। তারপরে কি করলো জানেন? ওই বোনটাকে হসপিটালে ভর্তি করলো, বিজেপির উত্তরপ্রদেশের সোনেকা সরকারি হসপিটালে। 4 দিন অবধি বোনটার রক্ত পর্যন্ত তুলো দিয়ে মোছানো হয়নি। 5 দিনের মাথায় ছটফট করতে করতে বোনটা মারা গেল। তারপরে কি হলো জানেন মায়েরা? শুনলে শিউরে উঠবেন। ওই বোনের দেহটা ওর বাড়ির লোককে দেওয়া তো দূরের কথা, উল্টে বোনটার মা বাবা ভাইকে দড়ি দিয়ে বেঁধে রেখে তাদের চোখের সামনে তাদের মেয়ের দেহটা কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিল। এটা হচ্ছে উত্তরপ্রদেশের ঘটনা। এই বাংলার মাটিকে বিজেপি উত্তরপ্রদেশ কেন বানাতে চাই জানেন? যাতে ওদের উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট থেকে গুন্ডারা ঢুকে রোজ সন্ধ্যেবেলা আমার মা কাকিমাদের আঁচল ধরে টানতে পারে, আমার বাড়ির বোনেদের টোন কাটতে পারে, টিটকিরি কাটতে পারে। আজকে তো মমতা ব্যানার্জি আছে, কোনো যদি উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট থেকে আসা গুন্ডা আমার একটা মায়ের আঁচলে হাত দেয়, ওরা জানে মমতা ব্যানার্জির সরকারের আগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে তার হাতটা ভেঙে 4 টুকরো করে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে মায়েরা, বাড়ির বাইরে শান্তিতে বেরোতে পারবেন না। এই ঘটনাই ভাটপাড়াতে হয়েছে, নাম শুনেছেন তো? ব্যারাকপুরে বিজেপি জিতেছিল, ভাটপাড়াতে আগে জানলা খুললে কোকিলের আওয়াজ শোনা যেত, এখন জানলা খুললে বোম বারুদ গুলির আওয়াজ শোনা যায়। আপনাদের এই কেশপুরের মাটি তো সিপিএম এর সময় অনেক সন্ত্রাসের সাক্ষী। আমরা তখন ছোট, শিউলিদিরা সবাই এখানে দাঁড়িয়ে আপনারা লড়াই করেছেন, আমরা টিভিতে দেখতাম, আর আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেত। মাকে দেখতাম টিভির সামনে হাঁ করে বসে, ভাবছি ওখানকার মানুষগুলোর কি অবস্থা। সেই জায়গা থেকে একটা আগা 5 তলা পরিবর্তনের স্বাদ আপনারা পেয়েছেন। ভাবুন তো, আপনার বাচ্চার শিক্ষার জন্য আজকে আপনাকে চিন্তা করতে হয় না, কারণ আপনি জানেন আপনার বাচ্চাটা স্কুলে যাবে, জুতো মোজাটাও দিদি দেবে, তার স্কুলে যাওয়ার সাইকেলটাও দিদি দেবে, স্কুলে গিয়ে দুপুরের খাবারটাও দিদি দেবে, সে বড় হলে মেয়ে হলে কন্যাশ্রী স্কলারশিপটাও দিদি দেবে, সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় তার টেস্ট পেপারও দিদি দেবে, আর ছোটবেলা থেকে বড়বেলা অবধি তার বই খাতা পেনটাও পর্যন্ত দিদি দেবে। অর্থাৎ আমার মা যদি আমার দায়িত্ব নিতে না পারতো, আমার মা যদি পড়াশোনার বা আর্থিক অপারগতার কারণে আমাকে পড়াশোনা না করাতে পারতো, আমি সেই সময় দাঁড়িয়ে হয়তো আমার চিন্তা হতো, কারণ আমি বামফ্রন্ট সরকারের সময় স্কুলে পড়াশোনা করেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমার এই অবস্থা হতো, আমি নিশ্চিন্তে থাকতাম, কারণ আমি এটা জানতাম আমার জন্মদাত্রী মায়ের দায়িত্ব যেখানে শেষ হয়, সেখান থেকে বাংলার 10 কোটি মা তার দায়িত্ব গ্রহণ শুরু করেন আমাদের সন্তানদের জন্য। এবার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখুন, ফ্রিতে রেশন দিদি বলে দিয়েছেন, দিদি যতদিন ক্ষমতায় আছেন ফ্রিতে রেশন পাবেন, দুমুঠো চালের জন্য কাউকে চিন্তা করতে হবে না। কিন্তু মায়েরা, দিদি তো চালটা দেবে, সেটা ফোটানোর জন্য যে গ্যাসটা লাগে, ওই গ্যাসটার দামই তো মোদিজি 900 টাকা করে দিয়েছে, বলুন তো। এবার ভাবুন কি সর্বনেশে একটা ইঞ্জিনের অবস্থা। আর একটা খুশির খবর আপনাদের দিয়ে যাই সবার জন্য, আপনি যে পার্টির লোক হন, দিদি একটা ঘোষণা করেছে, এখন তো ফ্রিতে রেশন পাচ্ছেন। সিপিএম এর সময় তো জানতেন রেশনের কি দশা, রেশন দোকানে রেশন পেতেন না, সব সিপিএম এর লোকাল কমিটি, জোনাল কমিটির নেতাদের বাড়ির ভেতর থেকে, পার্টি অফিসের ভেতর থেকে রেশনের বস্তা উদ্ধার হতো, চালের বস্তা উদ্ধার হতো। আজকে ফ্রিতে রেশন পাচ্ছেন। দিদি কি বলেছে জানেন? এবার দিদি জিতে আসার পর আমাদের যে বুড়ি মা, বুড়ো বাবা যারা আছেন, শুধু তারাই নন, আপনারা সবাই রেশনের দোকানে তো এতদিন যেতেন, আর দিদি এত চাল দিত হাতে করে আনা যেত না, সাইকেলে বা ভ্যানে করে আনতে হতো, তাই তো? দিদি বলে দিয়েছে এবার দিদি জিতলে কষ্ট করে আর রেশনের দোকানেও চাল আনতে যেতে হবে না, সরকার আপনার বাড়ির ভেতরে ঢুকে চালটা ডেলিভারি করে দিয়ে যাবে। অর্থাৎ দুয়ারে দুয়ারে রেশন। আপনি দুপুরবেলা
একটুখানি পান্তা ভাত পেঁয়াজ দিয়ে চিবিয়ে খেয়ে একটু চোখটা লাগিয়েছেন, হঠাৎ আপনার বাড়ির কারায় দরজায় টক 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 শব্দ। আপনি দরজাটা খুললেন, দেখলেন মমতা ব্যানার্জির একজন সরকারি প্রতিনিধি বড় একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে এসে বলবে, মা, মমতা ব্যানার্জি তোমাদের পরিবারের জন্য রেশনের চাল পাঠিয়েছে, একটু কি ঘরের ভেতরে রাখতে পারি? আপনার কাজ শুধু দরজার ছিটকিনিটা খুলে দেওয়া, বাকি কাজটা চাল চাষিদের থেকে সংগ্রহ থেকে শুরু করে আপনার বাড়িতে ঢোকানো দিদি করে দেবে। আর কি সুবিধা দরকার বলুন তো? এবং আরো অনেক উন্নয়নের কাজ যেগুলো আমরা গত 10 বছরে সম্পূর্ণ করতে পারিনি, সেগুলো আগামী 5 বছরে আমরা আরো বেশি করে করব। কিন্তু বিজেপি দলটাকে মায়েরা দাদারা একটাও ভোট দেবেন না। এরা কিন্তু মহিলাদের সবচেয়ে বড় শত্রু। আর হিন্দু মুসলিম করে ভোট চাইবে, কিন্তু জানবেন হিন্দুদের সবচেয়ে বড় শত্রু বিজেপি। কারণ আসামে ওই যে দিদি শিউলিদি বলছিল, এনআরসি করে 19 লাখ লোকের নাম্বার দিয়েছে, হিন্দুদের বলেছিল তোমাদের কিচ্ছু করবো না। কিন্তু কি দেখা গেছে জানেন? ওই 19 লাখের মধ্যে 14 লাখ হিন্দু বাঙালিরই নাম্বার দিয়েছে, অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলে। আপনারা বাংলায় কথা বলেন, বিজেপি ওটা সহ্য করতে পারে না। ওরা ক্ষমতা এলে আপনি হিন্দু না মুসলমান দেখবে না, যখনই দেখবে আপনি বাংলায় কথা বলছেন আপনাকে ধরে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে এবং সারাটা জীবন ওখানে থাকবেন। আর সবচেয়ে বড় যন্ত্রণার কথা কি জানেন? মা একটা জেলে, বাবা একটা জেলে, সন্তান একটা জেলে, বুড়ো মা বাবা একটা জেলে। এই সর্বনেশে অবস্থা হবে। এটা কেমন? ভাইরা মাছ ধরেছেন কখনো? মাছ ধরলে দেখবেন, মায়েরাও জানেন মাছ ধরা, ছিপের মধ্যে চারা লাগাতে হয় তো ঠাকুমা, মাছ ধরতে হলে চারা লাগিয়ে জলের মধ্যে ফেলে রাখতে হয়। এবার মাছ যে তলা দিয়ে যায় ও চারাটা দেখতে পায়, খাবারটা, কিন্তু আংটাটা দেখতে পায় না, কিন্তু ওটা লুকানো থাকে। এবার মাছ যখন জলের তলা দিয়ে যায় খাবারটা দেখতে পায়, তখন খাবারটা দেখতে দেখতে মাছটা বলে ওপরের লোকটাকে আশীর্বাদ করতে করতে, দেখেছো কি ভালো মানুষ, আমার খিদে পেয়েছে ভেবে আমায় খেতে দিয়েছে। এবার মাছটা তো জানে না আংটাটা লুকানো, মাছটা এবার খিদে পায় বলে মাছটা খাবারটা খেতে যায়। যখনই খাবারটা খেতে যায় আংটার মধ্যে মাছের মুখটা আটকায়, যখনই মাছের মুখটা আংটায় আটকায় ওপরে বসা লোকটা হ্যাচকা টান মেরে মাছটাকে উপরে তোলে সুতো ধরে। এবার মাছটার মুখে আংটাটা বেঁধার পর মাছটা যন্ত্রণায় ছটফট করতে করতে দেখে আর ভাবে, যাকে আশীর্বাদ করছিলাম সে আমাকে খেতে দিয়েছে ভেবে আসলে সেই বেটা আমাকে দুপুরে ভেজে খাওয়ার তাল করছিল। বিজেপির এই চারাটা কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই। এই গল্প আড়ালে যে আংটাটা লুকিয়ে আছে ওটা এনআরসি। একদম একটা কথা মাথায় রাখবেন, মাছটাকে ভাজা হয়েছিল তেলে, আর আপনাকে আমাকে ভাজা হবে ডিটেনশন ক্যাম্পের জেলে। সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে কোন জায়গাটা আমরা চাই, কোন বাংলাটা আমরা চাই। এই কেন ওদের উদ্দেশ্য জানেন এনআরসি করা? যদি আমার ঝান্ডাটা একটু নগণ্য যাবে, ওইখানে কাকিমা ভাই ঘুরে ঘুরে দেখছে খালি। এই তো ঠিক আছে তো দিতে কেন কেন এনআরসি করবে জানেন? কারণ এনআরসি যদি না করে এই আপনাদের বাড়ি ঘর দোকান বাজার যা দেখছেন, এই যে দূর দূর অব্দি বাড়ি দেখতে পাচ্ছি, কোনো বাড়ির দেওয়ালে তৃণমূলের পতাকা আঁকা, কোনো বাড়ির দেওয়ালে বিজেপির পতাকা আঁকা। এইসব বাড়িগুলো তো এখন মোদিজির সম্পত্তি নয়, আপনাদের সম্পত্তি, তাই তো? কিন্তু যখনই এনআরসি হবে আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পের জেলে পাঠিয়ে দেবে, তখন এই বাড়ি আর জমিগুলোর মালিক হয়ে যাবে বিজেপির নেতারা, মোদি অমিত শাহ। তখন কি করবে? আপনাদের এই জমি বাড়িগুলো আম্বানি আদানিদের কাছে বিক্রি করে দেবে। যেভাবে রেল বিক্রি করে দিচ্ছে, কয়লা বিক্রি করে দিচ্ছে, তেল বিক্রি করে দিচ্ছে। আপনি জেল থেকে 10 বছর পর যখন বেরোবেন দেখবেন আপনার এই বাড়ি দোকান ঘর কিচ্ছু আর অস্তিত্ব নেই, সবকিছু বিক্রি হয়ে গেছে। আসামে এই পদ্ধতি করছে। তাই আপনার জমির দখল নেওয়ার জন্য ওরা এনআরসি করছে। এটা কিন্তু ওদের অনেক লম্বা লক্ষ্য। কিন্তু আপনি যেন রাজি হন, আপনাকে রাজি করার জন্য হিন্দুদের কানে কানে গিয়ে বলবে চিন্তা করো না মা, তোমাদের কিছু করবো না, মুসলমানদের তাড়াবো। আর মুসলমানদের কানে কানে গিয়ে বলবো চিন্তা করো না, তোমাদের কিচ্ছু হবে না, তোমরা যদি বিজেপি দলটা করো তোমাদের এনআরসি থেকে বাঁচিয়ে দেবো। আসলে জেনে রাখুন, এনআরসির তালিকায় নাম তুলতে গেলে লাখ লাখ টাকা ঘুষ দিতে হবে। আসামে যে গরিব মানুষগুলোর নাম বাদ গেছে এনআরসির তালিকা থেকে, ওখানকার সরকারি অফিসাররা এক একজন মানুষের মাথা পিছু 5 লাখ টাকা করে ঘুষ নিয়েছেন নাম তুলতে। আপনাদের আমি জানতে চাইছি, যাদের বাড়িতে 4 জন সদস্য, এনআরসি থেকে বাঁচার জন্য 4-5-এ 20 লক্ষ টাকা ঘুষ দিতে পারবেন তো? যদি 20 লাখ টাকা আপনার ব্যাংকে থাকে তবে নিশ্চিন্তে বিজেপিকে ভোট দিন। এনআরসি হলে 20 লাখ টাকা দিয়ে এনআরসি থেকে বেঁচে যাবেন। আর যাদের বাড়িতে 20 লাখ টাকা নেই, 20 লাখ টাকা তো দেওয়া দূরের কথা, দিন আনা দিন খাওয়া পর্যন্ত করতে পারেন না। মায়েরা বিশ্বাস করুন, আপনাদের কিন্তু জোড়া ফুলের বোতামটা টেপা ছাড়া অন্য কোনো অপশন আর এই নির্বাচনে নেই আপনাদের নিজেদের বাঁচানোর জন্য। তাই নির্বাচনটা শুধুমাত্র যে আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা নন, প্রত্যেকে আপনাদের বাড়িতে গিয়ে, আপনারা মায়েরা যে পাড়ায় থাকেন সেই পাড়ায় পাড়ায় আরো মহিলাদের গিয়ে বোঝাতে হবে বাবা যাই করো বিজেপিতে ভোট দিও না। দাদাদের বোঝাতে হবে, ভাইদের তাদের বন্ধুদের বোঝাতে হবে, আমাদের সবাইকে নিজেদের আত্মীয় স্বজনদের বোঝাতে হবে যে পার্টিকেই ভোট দাও বাবা, বিজেপিকে ভোটটা দিও না। রাজ্যটার সাড়ে সর্বনাশ অবস্থা হবে। আর একই দিল্লিতে থেকে এই অবস্থা করছে।
যদি রাজ্যের মাটিতে আসে আরো কি হবে এটা ভাবলেই আমাদের গা শিউরে ওঠে। তাই মায়েরা, দাদারা, লাস্ট একটা কথা বলে শেষ করি। আপনাদের এখানে প্রচুর আলু চাষ হচ্ছে দেখছিলাম, চাষি ভাই কাকা দাদারা অনেকে আছেন। দিল্লিতে চাষিরা আন্দোলন করছে জানেন তো, গত 6 মাস 8 মাস ধরে। মোদী সরকার কি করছে জানেন? পেরেক পুঁতে রাখছে মাটিতে, যেন চাষিরা হেঁটে গেলে তাদের পায়ে পেরেক পুঁতে যায়। মোদী সরকার কি করছে জানেন? রাবার বুলেট ছুটছে। যন্ত্রণা আপনারা জানেন এখন অব্দি? ঠান্ডায় বৃষ্টিতে ভিজে জলে ভিজে 100 জনের ওপরে কৃষক দিল্লিতে বসে বসে মারা গেছে। নরেন্দ্র মোদী একবারের জন্য তাদের দেখতে যাননি। দিল্লিতে আজকে সমস্ত কৃষকেরা ভারতবর্ষ জুড়ে জোট বেঁধেছে এই বিজেপিকে হারানোর জন্য। কারণ বিজেপি এমন আইন এনেছে যে যাতে আপনাদের চাষের জমি থেকে শুরু করে আপনাদের চাষের ফসল সব বড়লোক কোটিপতিদের সম্পত্তি হয়ে যাবে, আপনাদের কিছু থাকবে না। এই বাংলার মাটিতে যারা কৃষক মায়েরা ভাইরা আছেন, আপনারা যদি পদ্ম ফুলে একটাও বোতাম টেপেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যতেরও সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তাই দিদিকে জেতান। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হচ্ছেন শিউলিদি। 294টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের প্রতিনিধি হয়ে কেউ প্রার্থী হয়েছেন আর আমরা কেউ প্রচার করছি। আর আপনারা কিন্তু সবাই দিদির প্রার্থী, এটা মাথায় রাখবেন। আপনারা প্রত্যেকে যখন একটা বাড়ির সামনে গিয়ে তৃণমূলের হয়ে ভোট চাইছেন, আপনারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে গিয়ে ভোট চাইছেন। তাই আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, নিজেদের জেতানোর জন্য লড়াই করুন এবং এটা জানুন যে আপনার বুথ থেকে যদি তৃণমূল কংগ্রেস লিড পায় আপনি সেই পাড়ার মুখ্যমন্ত্রী, এটা জানবেন। কারণ মমতা ব্যানার্জি আপনার মধ্যে দিয়ে রাজ্যকে দেখে। মমতা ব্যানার্জি আম্বানি আদানিদের চোখ দিয়ে রাজ্যকে দেখে না। তাই আপনাকে আপনার পাড়াটাকে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে দিতে হবে। তাই মায়েরা সংঘবদ্ধ থাকুন। আর খেলা হবে শুনলে বিজেপি খুব ভয় পাচ্ছে জানেন কেন ভয় পাচ্ছে? দিলীপ ঘোষের বুক চিরবির করছে। ভাই দেবাংশ কি খেলার কথা বলছে ভাই? আসলে চোরের মন গোছকার দিকে না, যে দিলীপ ঘোষ সারাক্ষণ ধরে মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো, জ্বালিয়ে দেবো, লাইট পোস্টে বেঁধে মারবো, সেই দিলীপ ঘোষকে আপনি ফুল ছুড়লেও বলবে বোম মেরেছে। তাহলে ও খেলা হবে মানে খারাপ ভাবছি। আর আরো বিজেপি নেতাদের কষ্ট পাওয়ার কারণ হচ্ছে চায়ের দোকানে, বাজারে, বিয়ে বাড়িতে, সরস্বতী পুজোয় জয় শ্রীরাম ভয় শ্রীরাম এখন অতীত। সব জায়গায় খেলা হবে বাজছে। এবার বিজেপি নেতারা যে চারিদিকে খেলা হবে বাজছে, তার মানে আমাদের হাওয়া টাইট হয়ে গেছে। কারণ লোকে এখন কেন জয় শ্রীরাম বলছে না? আসলে লোকে এখন বুঝে গেছে জয় শ্রীরাম বললে যখন আমার সর্ষের তেলটা 170 টাকা কিলো থেকে 70 টাকা হবে না, শুধু জয় শ্রীরাম বললে যখন আমার 850 টাকার গ্যাসের দামটা 500 টাকা হবে না, তখন জয় শ্রীরামটা রাজনীতির ময়দানে বলার জায়গা নয়। ওটা আমি মন্দিরে ঘন্টা বাজিয়ে গিয়ে বলবো ওটা মন্দিরের জন্যই তোলা থাক। তাই এই জয় শ্রীরাম এখন চলবে না। এখন বাংলা জুড়ে শুধু খেলা হবে। আর এই খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আপনারা খেলবেন, আমরা খেলবো। দিদির পায়েও চোট লাগিয়ে দিয়েছে, দেখেছেন তো? আমরা বলি এতদিন বলছিলাম শুধু খেলা হবে, এখন বলছি ভাঙা পাই খেলা হবে। ওই ভাঙা পা নিয়েই নেত্রী ময়দানে রাখবেন, ওই পা দিয়েই বিজেপিকে আমরা প্যাকিং করে গুজরাটে পাঠাবো। এই লড়াইটা আমাদের লড়তে হবে। এই আসুন দিদির পাশে, নেত্রীর পাশে দাঁড়ান। আর মায়েরা, আপনারা খুব ভালো মনের মানুষ। বিজেপির নেতারা রোজ লোকের বাড়িতে বাড়িতে গিয়ে খাচ্ছে। আপনাদের বাড়িতে অমিত শাহ কালকে আসতে পারে খাওয়ার জন্য, আপনারা ভালো করে খাওয়াবেন। আসলে কি জানেন তো, আমাদের বাড়িতে সবার এরকম আত্মীয় আছে জানেন। বাবার শরীর খারাপ হলো আসে না, মা অসুস্থ হলো আসে না, বাড়িতে বিপদ আপদ হলো আসে না। কিন্তু একবার শুধু ফোন করে বলুন আজকে না খাসির মাংস রান্না হচ্ছে, গোষ্ঠী শুদ্ধ চলে আসবে। বিজেপির নেতারা হচ্ছেন ওই রকম আত্মীয়। বাংলার বিপদে আপদে আসেনি, করোনায় আমফানে আসেনি, জ্বরে জ্বালায় ঝড়ে সন্ত্রাসে কখনো আসেনি। কিন্তু যেই ভোট এসছে অমিত শাহ, মোদী, কৈলাস বিজয়বর্গীয় লোকের বাড়িতে ঢুকে ঢুকে খাচ্ছে। এরকম হ্যাংলা ছোটা সরকার আমি জীবনে দেখিনি। কিন্তু মায়েরা এটা দেখবেন, এদেরকে বর্গী বলা হয়। কারণ এরা বিপদের, ছোটবেলায় ঠাকুমা ঘুম পাড়ানোর সময় আপনাদেরকে বলতো না, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে, বলতো তো? সবাইকে বলেছে, আমাকেও বলেছে। সেই দিন বুঝিনি ঠাকুমা কোন বর্গীর কথা বলছে। বর্গীরা তো সম্পত্তি লুট করতে আসতো, খাজনা লুট করতে আসতো। আজকে দেখছি বিজেপির যে নেতারা আসছে এই রাজ্যে, তাদের পর্যবেক্ষকের নাম কি? কৈলাস বিজয় বর্গী। তাহলে ঠাকুমা কি এরা কথাই বলতো? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, কৈলাস বিজয় বর্গী এলো দেশে। বুঝুন, এই জন্যই আমরা বলছি বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে। আমিও আছি, তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে, দারুণ খেলা হবে। বর্গীদের বিরুদ্ধে আমরা খেলবো, আমরা লড়বো। তাই বলি আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে বন্ধু, এবার খেলা হবে। মায়েদের আঁচল ধরে কেউ টানবে না। ওরা ওখানে মেয়েদের রেপ করে মেরুদণ্ড ভেঙে জিপ কেটে দিক, আমরা এই বাংলায় আমাদের বোনেদের কন্যাশ্রী প্রকল্প দিয়ে তাদের আরো বেশি করে স্কুলে পাঠাবো। এইটাই আমাদের শপথ হোক, এটাই আমাদের অঙ্গীকার হোক। মায়েরা এই লড়াইটা লড়ে নেবেন। আপনাদের এখানে একজন মহিলা প্রার্থী
রাজ্যের মুখ্যমন্ত্রীর একজন মহিলা, তাই আপনার যদি পূর্ণ শক্তি কেশপুরের মাটি থেকে আবারও 1 লক্ষ ব্যবধান কিন্তু চাই। আপনাদের কেশপুরের কিন্তু একটা দারুণ ইমেজ আছে গোটা রাজ্যে, সেটা হচ্ছে আপনারা জেতালে 1 লাখে জেতান। তাই আমাদের কিন্তু 1 লাখ ব্যবধান চাই। শিউলিদি যখন বিধানসভায় ঢুকবে সেই সময় যেন শিউলিদি মাথা উঁচু করে বিধানসভায় ঢুকতে পারে, যে আগের বার তো একজন জিতেছিল 1 লাখে, শিউলিদি দিচ্ছে একটু বেশি ব্যবধানে, কিন্তু সে পাল্টি খেয়ে চলে গেছে এখন, তো সে এবার ওই ব্যবধানই হারবে আমাদের বেঞ্জুর থেকে রাজীব ব্যানার্জি, বুঝেছেন তো? কিন্তু এইখানে শিউলিদি যখন বিধানসভায় ঢুকবে সে যেন মাথা উঁচু করে এটা বলে দিদিকে ঢুকতে পারে যে দিদি তোমার দেওয়া কথা, তোমার কথা কেশপুরের মানুষ শুনেছে এবং গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান দিয়ে কেশপুরের মানুষ জিতিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, এবার তুমি উন্নয়নটা আমাদের দাও। আর ভিডিও প্রাণ খুলে তখন উন্নয়ন ঢেলে দেবেন কেশপুরের মাটির জন্য। তাই আবার দেখা হবে, বিজয় মিছিল করতে আসবো, সবুজ আবির খেলতে আসবো, আপনারা দাদারা ভাইরা সঙ্গবদ্ধ থাকুন, দিদিকে জেতান পদ্ম ফুলে। ওই তো খেলা হয়ে গেল, এবার তো খেলবেন আপনারা, স্লোগানটাতেই বেঁধে দিয়েছি আপনাদের খেলার কথা। এবার আরে বাইরে থেকে বর্গি আসেন নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু, সেদিনই খেলা হবে। কন্যাশ্রী বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে বঞ্চিতই হবে বন্ধু, এবার খেলা হবে। বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে, খেলা 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 হবে। মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্তরাচি, দিলীপ কি ফের কাঁদবে তবে বন্ধু, এবারে খেলা হবে। রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সই আছে, ভোটের ফল বিধির বিধান দিদি রবে বন্ধু, এবারে খেলা হবে। বুথে বুথে খেলা হবে, গ্রামে গ্রামে খেলা হবে, এই কেশপুরেতে খেলা হবে, এই বাংলা জুড়ে খেলা হবে, এই নন্দীগ্রামে খেলা হবে, এই আইবাত্তার খেলা হবে, এই আইবেইমান খেলা হবে, এই সবুজ আবির খেলা হবে, এই সবুজ আবির খেলা হবে, এই সবুজ আবির খেলা হবে। খেলা হবে তো? খেলা হবে, খেলা হবে। আপনারা যা স্লোগান দিয়েছেন, অমিত শাহের মাথায় ছিল 7-8টা চুল, 21 সালে সেখান দিয়ে গজাবে জোড়া ফুল। থ্যাংক ইউ ভেরি মাচ।